আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে সরকারি বিধি মোতাবেক বাসায় আছো, ভালো আছো। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যানের 6ষ্ঠ পর্ব নিয়ে। আমি ইতিপূর্বে তোমাদের পঞ্চম পর্ব শেষ করেছি। গত পঞ্চম পর্বে যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল প্রচুরকের উপর। আশা করি তোমরা প্রচুরক ভালো বুঝতে পেরেছ। আমি আজকে পরিসংখ্যানের 6ষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আর এই 6ষ্ঠ পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে তা হলো বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কী তা ব্যাখ্যা করতে পারবে এবং একটি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কী তা ব্যাখ্যা করতে পারবে এবং পরিশেষে আয়তলেখ অঙ্কন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখান থেকে যে গ নম্বর যে প্রশ্নটা থাকে সৃজনশীলে, সেটা আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা, এই তিনটে প্রশ্নে যে কোনো একটি প্রশ্ন প্রায়ই দেখা যায়। আর ক নম্বর প্রশ্নে যেটা থাকে সেটা হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন থাকতে পারে, কোনো সূত্রের বিশ্লেষণ থাকতে পারে, অথবা দিয়ে দেয় যে হচ্ছে চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত, বা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত, বা হচ্ছে তৃতীয় শ্রেণীর মধ্যবিন্দু কত, অথবা মধ্যক এর মধ্যবিন্দু কত শ্রেণীর, এভাবে আমাদের প্রশ্নে চাই। তবে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা আমাদের শিখতেই হবে, কারণ এ তিনটে যে কোনো একটি প্রশ্নে আমাদের থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আয়তলেখ সম্পর্কে আমি একটু বলতে চাই যে আয়তলেখ অঙ্কন করতে হলে তোমাকে কতগুলো বিষয় খেয়াল করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে উপাত্তগুলো এখানে দেওয়া থাকে সে উপাত্তটা আমাদের বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। কারণ আমাদের আয়তলেখ অঙ্কন যদি করি তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হয়। এটা যদি আমাদের অবিচ্ছিন্ন থাকে তাহলে আমাদের আর ছক তৈরি করা লাগে না। তবে যদি বিচ্ছিন্ন উপাত্ত দেওয়া থাকে তাহলে আমাদের নতুন করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ছক তৈরি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই। আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই এবং প্রত্যেকে আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। আমি এখন তোমাদের সামনে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি এ বিষয় নিয়েই আলোচনা করব। তোমরা এর সংজ্ঞাটা খাতায় লিখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এর সংজ্ঞা। শ্রেণী ব্যবধান, বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি বা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কাকে বলে এ সম্পর্কে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা যদি পরবর্তী
পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, নিম্ন সীমা হয়, তাহলে যে শ্রেণী সীমা তৈরি হয় তাকে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বা বিচ্ছিন্ন শ্রেণী সীমা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি সংজ্ঞাটা আবারও বলছি, দেখো, কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমার পরবর্তী সংখ্যা, কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমার পরবর্তী সংখ্যা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, তাহলে যে শ্রেণীসীমা তৈরি হয় তাকে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বা বিচ্ছিন্ন শ্রেণীসীমা বলে। এখানে দেখো বন্ধু, আমরা উদাহরণ দিই, যেমন 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55। এখানে দেখো বন্ধুরা যে 41 হচ্ছে এই শ্রেণীর নিম্নসীমা এবং 45 হচ্ছে এই শ্রেণীর উচ্চসীমা। তাহলে এখানে বলা হচ্ছে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার তো এখানে ঊর্ধ্বসীমা হচ্ছে 45 তো পরবর্তী সংখ্যা, তাহলে 45-এর পরবর্তী সংখ্যা আমরা জানি যে 46 হয়। তাহলে এখানে দেখো বন্ধুরা যে 45-এর মানে ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা আমাদের আসে 46। এখানে 45 আছে, এর পরবর্তী সংখ্যা আছে 46 আছে। দেখো বন্ধুরা, এর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমাটা 46 এবং ঊর্ধ্বসীমা হচ্ছে 50। তাহলে আমরা এখানে ধরে নেব যে এখানে বলা যাচ্ছে যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমার পরবর্তী সংখ্যা 46, এই 46টা হবে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা। তাহলে এখানে যে শ্রেণী ব্যবধানগুলো হবে, যেখানে সেমি পরিসীমা হবে, এখানে যে শ্রেণী ব্যবধানের যে ছকটা হবে, তাহলে আমরা এখানে বুঝে নেব যে এটা হচ্ছে একটি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। তাহলে আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এভাবে আমরা হিসাব করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অবশ্যই তাহলে একটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এবং একটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান এর থেকে আলাদা করতে পারি, এটা আমরা বুঝতে পারবো যে তাহলে দেখো বন্ধুরা, এই ছকে যেটা আছে এটা একটি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানভাবে সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি তা ব্যাখ্যা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মুছে দিচ্ছি এবং তোমরা লিখে নাও যে এবার আসছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি। আমি এটা আলোচনা করছি, তোমরা লিখে নাও খাতা কলম। নাম্বার 2, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান যে আমি সংজ্ঞা লিখে দিচ্ছি, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা
কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হয় তাহলে এভাবে যে শ্রেণী ব্যবধান তৈরি হয় তাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, দেখো যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হয় তাহলে এভাবে যে শ্রেণী ব্যবধান তৈরি হয় তাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বলা হয়। যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 10 থেকে 20 একটা শ্রেণী, এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 20 এবং পরবর্তী শ্রেণীটা হচ্ছে 20 থেকে 30। এই পরবর্তী শ্রেণীর নিম্নসীমা দেখো 20। তাহলে এই প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 20 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 20। তাই বলা হচ্ছে যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হয় তাহলে এভাবে যে শ্রেণী ব্যবধান তৈরি হয় তাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আয়তলেখ যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে আছে না অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে আছে। যদি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে থেকে থাকে তাহলে সেটাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান তৈরি করে নেব। কারণ আয়তলেখ করতে হলে আয়তক্ষেত্রে যে যে ক্ষেত্রগুলো থাকে এগুলো হচ্ছে পাশাপাশি থাকে, গায়ে লেগে থাকে। আয়তকার ক্ষেত্রগুলো গায়ে লেগে থাকে বিধায় আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আয়তলেখ কিভাবে তৈরি করব। আমরা আয়তলেখ তৈরি করব। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি যে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, আয়তলেখ অঙ্কন করো। তাহলে এখানে আমরা প্রথমেই আইডেন্টিফাই করব যে উপাত্তগুলো আমাদের কিসে দেওয়া আছে। এটা কি বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে দেওয়া আছে না এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে দেওয়া আছে। তাহলে আমরা দেখি বন্ধুরা যে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। তাহলে দেখো বন্ধুরা যে আমাদের প্রথম যে শ্রেণী তার ঊর্ধ্বসীমা এখানে 45 এবং পরবর্তী যে শ্রেণীটা আছে সেটা আছে নিম্নসীমাটা আছে 46। তাহলে আমরা ওই সংখ্যা অনুসারে বলতে পারি যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা তার পরবর্তী সংখ্যা যদি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা সমান হয় তাহলে আমরা সেটা ধরে নেব যে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। তাহলে নিশ্চয় এটা আমাদের বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আছে। আমাদের আয়তলেখ করতে হলে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার ছক আমাদের এখানে কাটতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অঙ্কে ফিরে যাই। এবার আমরা একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার তালিকা তৈরি করব।
প্রথমে আমরা লিখি সমাধান। সমাধান আয়তলেখ অঙ্কনের জন্য, এখানে লিখি আয়ত লেখ অঙ্কনের জন্য, অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, প্রয়োজনীয় সারণী নিম্নরূপ, নিম্নরূপ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার ঘর কাটবো। যেখানে আমাদের কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা 7টা ঘর কেটে ফেলি, উপর নিচেই ঘর কেটে ফেলি। 6টা 1 2 3 4 5 6 7। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটি অবিচ্ছিন্ন সারণী তৈরি করতে চাই তাহলে আমাদের পাশাপাশি 3 ঘর কাটতে হবে। তা 1 2 3। প্রথম ঘরে লিখব শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। দ্বিতীয় ঘরে লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তৃতীয় ঘরে লিখব গণসংখ্যা, গণসংখ্যা। এবার আমরা প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই যে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা আগে ছকে লিখে ফেলব। তা শ্রেণী ব্যবধানটা আমরা লিখি 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। এবং গণসংখ্যা যেটা আছে আমরা লিখে ফেলি 41 থেকে 45, গণসংখ্যা আছে 4 4 6 12 20 15 3। তাহলে এভাবে আমরা দুইটা প্রথমে ছক থেকে লিখে ফেলব এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে বের করব এর একটা নিয়ম আছে, আমরা এখন সেটা জানব। যে আমরা দেখব যে প্রথম শ্রেণীর উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা, প্রথম শ্রেণীর উচ্চসীমা আমাদের এখানে আছে, দেখো বন্ধুরা, যে 45 আছে এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমাটা আছে এখানে 46। এখন আমরা এই দুইটা শ্রেণী আমরা উচ্চসীমা, প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমরা তাকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা আসবে সেটা আমরা হচ্ছে যে প্রথম শ্রেণীর নিম্নসীমা থেকে মাইনাস করব এবং ঊর্ধ্বসীমার সাথে সেটা প্লাস করব। তাহলে আমরা এই শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই, তোমরা রাফে করে নাও। যে প্রথম শ্রেণীর উচ্চসীমা হচ্ছে এখানে 45 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমাদের 46।
তা আমরা 46 থেকে 45 যদি মাইনাস করি এবং তাকে 2 দিয়ে ভাগ করি, দেখো আমাদের এখানে আসবে কত 1/2। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.5 আসে। এই 0.5টা আমরা এই শ্রেণীর নিম্ন সীমার সাথে আমরা থেকে মাইনাস করব এবং উচ্চ সীমার সাথে প্লাস করব। তাহলে আমরা এই মানটা বের করে নেব কিভাবে, যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এই দুইটা সংখ্যা আমরা মাইনাস করব। বড় থেকে ছোটটা মাইনাস করব, মাইনাস করে তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আমরা পাবো, এই সংখ্যাটা আমরা এই শ্রেণীর নিম্ন সীমার সাথে থেকে আমরা বিয়োগ করব এবং উচ্চ সীমার সাথে আমরা সেটা যোগ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা 0.5 পেলাম। এখানে 0.5 এর নিম্ন সীমা থেকে আমরা যদি মাইনাস করি নিম্ন, তাহলে 40.5 পাই। আর এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 45.5। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে 40 থেকে যদি 0.5 যদি মাইনাস করা হয় 41 থেকে, তাহলে আমরা পাবো 40.5 এবং 45 সাথে যদি 0.5 আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো 45.5। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বারবার যদি আমরা এটা করি তাহলে আমাদের এইভাবে ভাগ, তারপরে যোগ বিয়োগ এভাবে যদি আমরা করি তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষের ব্যাপার, সেগুলো আমরা সহজে বুঝে নিই যে এর সংখ্যা নিম্ন সীমার সাথে আমরা 0.5 হচ্ছে মাইনাস করব এবং উচ্চ সীমার সাথে 0.5 প্লাস করব। তাহলে আমাদের সহজে অল্প সময়ের ভিতরে এটা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি 46 থেকে 0.5 মাইনাস করি তাহলে আমাদের আসবে 45.5 মাইনাস উচ্চ সীমার সাথে যদি 0.5 প্লাস করি তাহলে আমাদের আসবে 50.5। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস লক্ষ্য করি যে যেটা পালাম এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এই ঊর্ধ্ব সীমাটাই হবে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। তাহলে সেটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে। তাহলে বারবার এভাবে যোগ বিয়োগ না করে আমরা যদি এর উচ্চ সীমাটা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা ধরি তাহলে যে শ্রেণী পাবো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে 50.5 এটা আমরা এই ঘরে লিখব 50.5। তারপরে এটা 55.5 এইটা হবে এর নিম্ন সীমা 55.5, 60.5। এটা নিম্ন সীমা এই শ্রেণীর 60.5, এটা পাবো 65.5, এটা পাবো 65.5, এটা পাবো 70.5। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, দেখো যে আমরা প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এই দুইটা সংখ্যা আমরা বিয়োগ করব। বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা আমরা প্রথম শ্রেণীর নিম্ন সীমা থেকে মাইনাস করব এবং উচ্চ সীমার সাথে সেই সংখ্যাটা প্লাস করব। তাহলে ওই শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পেয়ে যাব। এখানে দেখো যে আমাদের 0.5 এসে 41 থেকে 0.5 যদি মাইনাস করি তাহলে 40.5 এবং 45 সাথে 0.5 যদি প্লাস করি তাহলে 45.5 আসে। তাহলে দেখো বন্ধুরা যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চ সীমাটা হবে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার নিয়ম, যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার সমান। তাহলে এইটা এখানে বসায় দেবো এবং এর সাথে আবার 0.5 প্লাস করলে 50.5, এটা আবার এর নিম্ন সীমা, তাহলে 50.5, এর সাথে 0.5 প্লাস করলে 50.5, এবার এটা এই শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 50.5,
এটা 60 আছে, 60.5, এটা প্লাস করলে এটা আবার এর নিম্ন সীমা, তাহলে এইটা এখানে বসাই দেবো। তাহলে এর সাথে 0.5 প্লাস করলে এটা 65.5, এটা এই শ্রেণীর নিম্ন সীমা হবে, এখানে বসাই দেবো। এবং 70-80 সাথে 0.5 প্লাস করলে 70.5। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে, এবং আয়তলেখ এটা হচ্ছে গ্রাফ থাকে। এই গ্রাফে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো নির্বাচন করে নেব, দাগ কেটে নেব, নিয়ে তারপর হচ্ছে ছকে আমরা এটা বসাবো। এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ছকটা করে আমরা কিভাবে বসাবো, ছকে গ্রাফে কিভাবে আমরা বসাবো সেটা আমরা এখানে লিখে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি যে গ্রাফে কি কাজটা করব সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে লিখে যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে এখন এখানে বিষয় আসছে যে আমাদের প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা কত একক ধরবো। এটা কি 1 একক ধরবো না 2 একক ধরবো, আমরা সেটা নির্ভর করবে শ্রেণী ব্যবধানের ওপর। এই শ্রেণীর ব্যবধান যদি 5 থাকে তাহলে আমরা প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরবো, এবং শ্রেণীর ব্যবধান যদি আমাদের 10 থাকে তাহলে প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা 2 একক ধরবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে শ্রেণী ব্যবধান কত, 41 থেকে 45, 41, 42, 43, 44, 45, 5 শ্রেণী ব্যবধান আছে। তাহলে আমরা প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা 1 একক ধরে কাউন্ট করব। তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। 0 থেকে মূলবিন্দু 0 থেকে আমরা এখানে দেখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমার নিম্ন সীমাটা কত, সেইটা আমরা এখানে লিখব। 0 থেকে 40.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাঙা চিহ্ন ব্যবহার করি।
সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, দেখো যে এখানে ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে গড় সংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। মূলবিন্দু 0 থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর প্রথম যে সীমাটা, প্রথম যে নিম্ন সীমাটা কত সেটা এখানে লিখব। 0 থেকে এখানে যেটা থাকবে সেইটা আমরা এখানে লিখব। যেখানে আছে 40.5, তো 0 থেকে 40.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা ছকের নিচে এটা লিখে এবার আমরা গ্রাফ আঁকব। তবে গ্রাফ আঁকতে হলে আমার প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষ বরাবর দাগ কেটে নেব এবং ওয়াই অক্ষ বরাবর খাড়া দাগ কেটে নেব। এক্স অক্ষ আমরা অবশ্যই এটা চলমান তীর চিহ্ন ব্যবহার করব। এখানে এক্স বড় হাতের এক্স ব্যবহার করব। এক্স প্রাইম, ওয়াই প্রাইম, মূলবিন্দু 0। তাহলে দেখো বন্ধুরা যে আমরা এখানে এক্স অক্ষ বরাবর আমরা গ্রাফ কাগজের এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দাগে আমরা এক্স অক্ষ বরাবর দাগ কাটবো এবং এটা দেব ওয়াই অক্ষ বরাবর। এটা লিখবো হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই প্রাইম। তাহলে দেখো বন্ধুরা যে এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গড় সংখ্যা নেব, নিয়ে আয়তলেখ তৈরি করব। এখন কথা হচ্ছে যে প্রতি ঘরকে আমরা 1 একক ধরেছি। আমরা গ্রাফের যে ক্ষুদ্রতম ঘর সেই এক ঘরকে আমরা 1 ধরব। তাহলে এখানে যেহেতু শ্রেণী ব্যবধান আমাদের আছে 5, তাহলে 5 ঘর, তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান ধরবো এখানে 5, তাহলে 5 ঘর সমান 5। যদি আমাদের শ্রেণী ব্যবধান এখানে 10 থাকতো তাহলে আমরা এক্স অক্ষ বরাবর 2 একক লিখতাম, তাহলে এক এক ঘরের মান 2, তাহলে শ্রেণী ব্যবধান 10 থাকলে 5 ঘরের জন্য তা 10। তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধান 1 আছে বিধায় এক এক ঘরের মান 1 একক ধরেছি, তাহলে 5 ঘর সমান 5। আর শ্রেণী ব্যবধান যদি 10 থাকে তাহলে এক এক ঘরের মান ধরবো 2, তাহলে শ্রেণী ব্যবধান 10-এর জন্য আসবে তোমার 5 ঘর। তাহলে শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা এক্স অক্ষ বরাবর আমরা গ্রাফ আমরা চিহ্নিত করি যে 5 ঘর, 0 থেকে 1, 2, 3, 4, 5, মানে 1, 2, 3, 4, 5। তারপরে এখানে ঘর কাটি এভাবে গ্রাফে থাকে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। আমরা এখানে আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা হবে 1, 2, 3, 4, 5, আরেকটা 1, 2, 3, 4, 5। এবার এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাতে হবে। তা প্রথম যেটা হবে ওয়াই অক্ষ বরাবর গড় সংখ্যা। ওয়াই অক্ষ বরাবর আমরা ঘর কেটে নিই, আমাদের গ্রাফে যেহেতু ঘর কাটা থাকে সেখানে তো আর ঘর কাটা লাগে না। এখন এখানে আমরা ঘর কেটে নিই, তাহলে এক এক ঘরের মান যদি 1 করে ধরেছি আমরা 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 10, 1, 2, 3, 4, 5, 15, 1, 2, 3, 4, 5, 20। আমাদের ঘর সংখ্যা সর্বোচ্চ আছে 20, আমরা 5 ঘর বেশি নিতে পারি। 1, 2, 3, 4, 5, 25 পর্যন্ত নিলাম।
সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমরা এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে ওই নিম্ন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তাহলে প্রথমে আমরা 5 ঘর এখান থেকে জিরো থেকে আমরা এই যে 5 ঘর আমরা বাদ দিয়ে যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিম্ন সীমাটা কত সেটা প্রথমে বসাবো। কত আছে এখানে 40.5, তারপর আছে 45.5, 55.5, 55.5, 55.5, 60.5, 65.5, 70.5। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখো এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এভাবে বসাবো যে প্রথমটা কত 40.5, তার 45.5, 50.5, 55.5, 60.5, 65.5, 70.5 এভাবে আমরা বসাবো। এবার ওয়াই অক্ষ বরাবর আমরা গড় সংখ্যা নেব। তা ওয়াই অক্ষ বরাবর দেখো বন্ধুরা এখানে 5 করে এক এক ঘরের মান 1 করে, তাহলে এখানে 5 ঘর আছে, আমাদের গড় সংখ্যা আছে কত 4। তাহলে আমরা এটা 40 থেকে 45, 40.5 থেকে 45.5, 40.5 থেকে 45.5 আমাদের দেখো বন্ধুরা আছে এখানে কত গড় সংখ্যা 4। আমরা এই অক্ষ বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর যাব 4 ঘর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি 4 ঘর যায় তাহলে এইখান থেকে আমরা নেব উপরে উঠবো 4 ঘর নেব। তাহলে এই স্তম্ভটা এই আয়তক্ষেত্রটা হবে 4, উপরে ওয়াই অক্ষ বরাবর 4 ঘর উঠবে। এখান থেকে কাউন্ট করবো 1 2 3 4 ঘর যাব উপরে দাগ দেব। এবার আছে 45.5 থেকে 50.5, 45.5 থেকে 50.5 আছে দেখো বন্ধুরা 6। এবার আমরা গড় সংখ্যা উপরে নেব 6 ঘর। 45.5 থেকে 50.5 আমাদের আছে গড় সংখ্যা 6, তাহলে উপরে নেব আমরা 6 ঘর। তাহলে এই ঘর দেখো 5-এর উপরে 1 ঘর উপরে বাড়তি হবে, তাহলে 6 ঘর আসে। তাহলে দেখো বন্ধুরা এটা আমাদের 6। তারপরে দেখো 50.5 থেকে 55.5 আছে গড় সংখ্যা 12, আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা নেব হচ্ছে 12। তাহলে এখানে দেখো 10, এই 10 আর এই 2 ঘর বাড়তি নিলে 12 হবে 12। এখানে আমরা ঘর কাটবো 12 ঘর পর্যন্ত নেব 12। এটা হচ্ছে আমরা নিয়েছি 4, এটা নিয়েছি আমরা 6, এটা নিয়েছি আমরা 12। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার 55.5 থেকে 60.5 আমাদের গড় সংখ্যা আছে কত 20। দেখো বন্ধুরা আমরা এবার 20 ঘর যাব, উপরে আমরা ওয়াই অক্ষ বরাবর 20 ঘর যাব, 20 ঘর। তাহলে এখানে আমরা 20 ঘর কাটবো 20, এখানে লিখবো 20। তারপরে দেখো বন্ধুরা এবার 60.5 থেকে 65.5, 60.5 থেকে 65.5 আছে 15। এখানে ওয়াই অক্ষ বরাবর আমরা 15 ঘর উঠব, ওয়াই অক্ষ বরাবর 15। এবার দেখো 65.5 থেকে 70.5 আমাদের আছে কত 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর আমরা 3 ঘর কাউন্ট করব, 3 ঘর, এটা হচ্ছে 3। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এক্স অক্ষ থেকে আমরা এই যে এক্স অক্ষ এটা হচ্ছে অবিচ্ছিন্ন সীমা, এই 40.5 থেকে 45.5 আমাদের গড় সংখ্যা আছে 4। এই জন্য এখান থেকে আমরা উপরে ওয়াই অক্ষ বরাবর আমরা 4 ঘর নেব। তারপরে 45.5 থেকে 50.5 আমাদের আছে কত 6, এই জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর নেব 6 ঘর। এবং 50.5 থেকে 55.5 আমাদের আছে 12,
এর জন্য এখানে দেখো 55.5 থেকে 60.5 আমরা ওয়াই অক্ষ বরাবর নেব মোট 20 ঘর, এখানে নেব 12 ঘর এবং 55.5 থেকে 60.5 আমাদের আছে 20, ওয়াই অক্ষ বরাবর নেব আমরা 20 ঘর। এবার 60.5 থেকে 65.5 আমাদের আছে কত 15, আমরা ওয়াই অক্ষ বরাবর নেব 15 ঘর দাগ কাটবো। এবার 65.5 থেকে 70.5 আমাদের ঘর সংখ্যা আছে 10 এবং ওয়াই অক্ষ বরাবর আমরা 3 ঘর নেব। এইভাবে দেখো আমাদের মোট আয়তক্ষেত্র হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে দেখো বন্ধুরা এগুলো আছে আয়ত, এটা গ্রাফের উপরে তাই আয়তক্ষেত্রগুলো আমরা আঁকলাম এভাবে, এটা হচ্ছে আমাদের আয়তলেখ। তাহলে দেখো বন্ধুরা আমি বোঝানোর জন্য এই সংখ্যাগুলো ব্যবহার করেছি, এগুলো তোমরা পরীক্ষা খাতায় লিখবে না, আমি এটা তোমাদের বোঝানোর জন্য এটা লিখেছি। আমরা যখন পরীক্ষার খাতায় লিখব তখন অবশ্য এই সংখ্যাগুলো আমরা পরীক্ষার খাতায় লিখব না, আমরা আমাদের আয়ত্ত করতে হবে, এভাবে আমরা সুন্দর করে তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আয়তলেখ অঙ্কন করতে হলে এক্স অক্ষ বরাবর আমাদের কি বসাতে হয়, ওয়াই অক্ষ বরাবর আমাদের কি বসাতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমরা এক্স অক্ষ বরাবর যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর গড় সংখ্যা বসাবো। এবার আমাদের আরও মনে রাখতে হবে যে এই যে উপাত্তগুলো দেওয়া থাকে সেই উপাত্তগুলো আমাদের বিচ্ছিন্ন উপাত্ত আছে না হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত আছে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি এটা বিচ্ছিন্ন উপাত্তে থাকে তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে নেব এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার নিয়মগুলো কি সেটা আমরা জানবো। জেনে এবার আমরা ছক কাগজে এভাবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ঘর কাটবো, ঘর কেটে তারপরে এটা আমরা এখানে প্লেস করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটা ভালোভাবে তোমরা বাসায় আয়ত্ত করবে। এবং আমি আরেকটু বলতে চাই যে আমাদের যদিও ওইটা পরীক্ষায় পড়ে না যে আয়তলেখ থেকে কিভাবে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করা যায় বা অঙ্কন করা যায়, আয়তলেখ থেকে কিভাবে গণসংখ্যা বহুভুজ তৈরি করা যায়। তা আমি একটু বলে রাখি তোমাদের যে আমরা তখন আয়তলেখ অঙ্কন করলাম, আয়তলেখ অঙ্কন করার পরে যে আমরা দেখব যে এই আয়তকার ক্ষেত্রগুলোর ভূমির বিপরীত বাহুটা, এখানে দেখো এয়ারটা আয়তকার, এয়ারটা আয়তকার, এয়ারটা আয়ত, এয়ারটা আয়ত, এয়ারটা আয়ত, এই আয়ত সমূহের ভূমি হচ্ছে এইটা এবং তার বিপরীত বাহুটা হচ্ছে এটা। আমরা কি করব যে ভূমির বিপরীত, এই ভূমির বিপরীত বাহুটার মধ্যবিন্দু নির্ণয় করব, ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব, ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা। এবার মধ্যবিন্দুগুলো আমরা যোগ করব, মধ্যবিন্দুগুলো আমরা যোগ করে নেব, যোগ করলে আমরা একটা গণসংখ্যা বহুভুজ পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আর আয়তলেখ অঙ্কন করতে হলে এখানে আমরা খালি জায়গাটা ভাঙা চিহ্ন ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে বাসায় প্র্যাকটিস করবে, যেহেতু আমাদের সৃজনশীলে এটা গ নম্বর প্রশ্নে থাকে, অধিকাংশ সময় থাকে গ নম্বর প্রশ্ন সাধারণত আয়তলেখ দেয়, বহুভুজ দেয় অথবা অজীব রেখা দেয়, এই তিনটে যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই পর্যন্ত আমি শেষ করছি। তবে তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকছে যে পাঠ্য বইয়ের উদাহরণ 8 ওইটা তোমরা বাড়ির কাজ হিসাবে একটি আয়তলেখ তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং অযথা বাইরে বেরোবে না, সরকারি বিধি মেনে চলবে, বাইরে আসতে হলে মাস্ক ব্যবহার করবে এবং বারবার বাড়িতে সাবান পানি দিয়ে হাত ধোবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার জন্য দোয়া করবে, আমি যেন আগামী পর্বে তোমাদের সামনে সুস্থ শরীরে উপস্থিত হতে পারি
সেই কামনা করছি, তোমাদের কাছে দোয়া চাচ্ছি। এখানেই এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।